আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, আর তোর হয়ে যে ওকালতি করতে আসবে তাকে আমি বাড়ি থেকে বার করে দেবো। দেখি আমার কথা না শুনে তুই কোথায় গিয়ে থাকিস। আমাকে অপমান করার বদলে আমি পাই পাই হিসেব করে নেব। শুনুন শুনুন, সূর্য, সূর্য আমি বাঁচতে চাই না সূর্য, আমি মরে যেতে চাই, মরে যেতে চাই। মরা কি এতই সহজ? তোমার চোখের জল কি এতই সস্তা? কি করব আমি, কি করব বলো তো? সূর্য নদ নদীর জল শুকোতে পারলেও মানুষের দু ফোঁটা চোখের জল যে শুকোতে পারে না। বেশ, তাহলে দেখো এই সূর্য কি করতে পারে। তুমি কি করছো সূর্য? আমি যে বিধবা। সূর্য, সিঁদুরের ইচ্ছার বিরুদ্ধে ওর স্মৃতিতে সিঁদুর পরাতে চাইলে এই রিভলভারের গুলি তোমার মাথার খোলে উড়িয়ে দেবে। সূর্য, আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। 1 2 3। তুমি কি করলে সূর্য? সূর্য যা করেছে এই আইনের রিভলভার মানুষকে ততটা সুবিচার দিতে পারেনি। তোমার বিরুদ্ধে একটা অভিযোগ পেয়ে আমি তোমাকে থানায় ধরে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু এখানে এসে নিজের চোখে যা দেখলাম তাতে তোমার এই মহৎ কাজকে আমি স্যালুট জানাই। তুমি আজ আমাকে একটা দারুণ শিক্ষা দিলে সূর্য। যে হাত একজন বিধবা মেয়ের মর্যাদা রক্ষা করতে জানে সে হাত কোনোদিন কোনো অপরাধ করতে পারে না। আপনি আমাদের আশীর্বাদ করুন স্যার। না 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 না, মন্দিরের সামনে কাউকে প্রণাম করতে নেই, তাহলে দেবতাকে অপমান করা হয়। তাই তাই আমি জানাবো আমার শুভ কামনা। আগামী পরশু তোমাদের প্রীতিভোজের অনুষ্ঠানের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমার। আমি চাই সানাই বাজিয়ে বাজি পুড়িয়ে ধুমধাম করে হোক তোমাদের ভালোবাসার ফুলসজ্জা। তুমি মানুষ নও, ঈশ্বরের প্রেরিত দূত। আজ তোমাকে দেখে ঈশ্বরের প্রতি ভক্তি আমার আরো বেড়ে গেল। আমি ভীষণ ভীষণ খুশি। সূর্য, আমার অন্ধকারময় জীবনে তুমি আজ এক রাশ আলো নিয়ে এসেছো সূর্য। আজ হৃদয়ে ভালোবেসে বেসে বেসে লিখে দিলে নাম তুমি এসে এসে এসে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে। শেষ না হয় আবে মন সেই তো চায়, নিশিদিন স্বপ্ন মন দেখে শুধুই যায়। শেষ না হয় আবে মন সেই তো চায়, নিশিদিন স্বপ্ন মন দেখে শুধুই যায়। নয়ন চায় তারে পায় তারে এ আধারে, শূন্য জীব
আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে। मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। তোদের মতো ছোটপুটিকে সাহায্য করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। আমার ক্ষতি করতে চাইলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আমি কাউকে ক্ষমা করি না, বুঝেছিস? হালুয়া আমি কি দোষ করলাম? চুপ শালা, যেন হটে ওল নামানো বন্ধ কর। দিনরাত মদ আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। শালা চাপড়ে তোর গালটাকে লাল করে দেবো। দাদা আরে বাবা মাথা গরম করবেন না, ও যতই অপরাধ করুক তবু তো আপনার নিজের ভাই। শালা ভাই না চাই কাঁচাই না নুয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। শালা পুরো বরবাদ করে দিও আমাকে। একটা কাজ শালা ঠিক মতো করতে পারে না। কি মুশকিল কি কাজ সে বলবো তোমার। এই শালা কুত্তা কাউলাদ, তোকে কতবার বলবো, হ্যাঁ কতবার বলবো, যে মালটা তোকে দুবার কেলালো সেই মালটা হাই রোডের ধারে আমার জায়গায় ধাবা করে বসে আছে, আর তুই বাড়িতে হাত পা গুটিয়ে লেজে নাচিস করতে। আরে আমি তো গিয়েছিলাম আমাকে চমকাতে, ওটা তো খাস জমি, মালটা নেমে পাট্টা রয়েছে, আমি কি করব? তাহলে তুই কিসের মস্তান বে, কিসের মস্তান? পল্টু মস্তান, পল্টু মস্তান। শালা ঘটি ডোবে না অথচ নামে। দাদা আরে ছাড় তো। আরে বাবা নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ? তাছাড়া আপনি জানেন ওই ছেলেটার মাথার উপর সিআই সাহেবের হাত আছে। লাভ লোকসানের হিসেব দেবার আপনার সঙ্গে করব আমি হিসাব? আরে বলুন বলুন বলুন, আরে কিসের হিসাব বলুন। দাঁত কেলাচ্ছে দেখুন, কেমন দাঁত কেলাচ্ছে দেখুন, দেখে মনে হচ্ছে ভাল্লুকে শাঁখ আলু খাচ্ছে। এই শুনুন, টাকা ছড়ালে কিন্তু বাঘের দুধ মিলে। মাসে মাসে মোটা টাকা কমিশন নিয়ে চলেছেন, অথচ কাজের বেলায় কাঁচ কালা। হ্যাঁ মাঝে বিশেলে শুধু আমার কথাই ঢোক গেলা। শালা দাঁত কেলানে বঞ্চরম। আমার হয়েছে যত জ্বালা, ওই এগুলো শালা আর পেছনে শালা। मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। মাসে মাসে মোটা টাকা কমিশন খেয়ে তার রিটার্ন না পেলে আমি কি আপনার গলায় পড়াবো ফুলের মালা? তপদার বাবুর কথাটা ভাবো দাদা, ওনার অবস্থা ভালো নয়। কি হয়েছে? আরে বাবা বোঝার উপর শাকে রাখি, মানে ওই শালা সিআই সাহেব নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, তন্ন তন্ন করে খুঁজতে হচ্ছে কোথায় আছে সেই সিএম মার্ডার কেসের মূল অভিযুক্ত পান্ডা, সেই ভণ্ড মহারাজ। সেই মহারাজ যে আসল নাটের গুরু সেটা পুলিশ জানলো কোন সোর্সে? আরে বাবা সোর্সের মধ্যে ভূত থাকতে পারে, আমার মনে হয় এর মধ্যে কোনো গোপন ইনফরমার যুক্ত আছে। হ্যাঁ কে 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 হতে পারে সেই ইনফরমার? কে কে কে? আমি শিওর নই, তবু যে ছেলেটা আমার 1 নম্বর শত্রু তার চলাফেরা কথা বলা আমার খুব সন্দেহজনক। এই বল্টু, বল্টু সেই ছেলেটার কোনো ছবি তোর কাছে আছে? এই সেই ছবি। কি হলো দাদা, ছবিটা দেখে কেমন হয়ে গেলে? আরে কিচ্ছু হয়নি রে, কিচ্ছু হয়নি। মানে জানিস তো ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। তাই? তাহলে এই মহারাজের ছবিটা দেখে বলুন তো ডায়মন্ডা, ও অনেকটা আপনার সঙ্গে মিল আছে কিনা। দেখি। আশ্চর্য, দাদার মুখের সঙ্গে অদ্ভুত মিল। আরে মিল মানে আরে ডায়মন্ডার জেরক্স কপি। मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। বাবা ডায়মন্ডা, আপনাকে এত উত্তেজিত লাগছে কেন? আমার তো ভয় হচ্ছে পুলিশ যদি আপনাকে নিয়ে টানাটানি করে। হরে কৃষ্ণ। দাদা ডায়মন্ডা, मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। সারা সন্দেহ করলে হলো, দুটো ছবি এক হলে দুটো মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাকে ফাঁসাতে চাইলে পুলিশের পিছন দিয়ে আমি গরম হাওয়াবির করে ছেড়ে দেবো। দাদা ডায়মন্ডা, मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। পরের মাথায় আমি কিন্তু কাঁঠাল ভাঙতে দেব না। দরকার হলে আমি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করব। এই দুনিয়াটাকে আমি বুঝিয়ে দেবো যারা লাঠি তারা মাটি। এবারে বারুদ আর পিস্তলের উপরে ঘটাবো আমি বিস্ফোরণ। মহা
বিস্ফোরণ। मैं बाहू जो शीशे से पत्थर का। ফুলসজ্জা, আজ আমার সূর্যের ফুলসজ্জা। এত ব্যস্ততার মাঝে মনটা আনন্দে নেচে উঠছে। এত আনন্দের মাঝে আমার মনটা কেমন বিষাদের ছায়ায় পড়ে যাচ্ছে কেন? আজ থেকে 21 বছর আগে আমার জীবনে এমনই একটা দিন এসেছিল। বিয়ের 8 মাসের মাথায় একটি গাড়ি দুর্ঘটনায় স্বামীকে হারালাম। আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। শুরু হলো আমার জীবনে নতুন সংগ্রাম। ছেলেকে বড় করার লড়াই, কত বিপদের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু থেমে যায়নি। বিধিবাম না চাইতে ঈশ্বর যেমন অনেক কিছুই দেন, আবার কেড়েও নেন তাড়াতাড়ি। 17 বছরের তরতাজা আমার ছেলে সন্দীপের জীবন প্রদীপটা অজানা কালাচারে নিভে গেল। সূর্যকে দেখার পর থেকে সন্তানহীন মায়ের এক বুক হাহাকার এক নিমিষে উধাও হয়ে গেল। মনে হচ্ছে ওকে আঁকড়ে ধরে বাকি জীবনটা হাসি আনন্দে কাটিয়ে দেব। চোখের জল ফেলে ওদের সুখের মুহূর্তটাকে বিষাদে ভরিয়ে তুলব না। আর সিঁদুর সূর্যকে পেয়ে নতুন করে বাঁচার ঠিকানা পেয়েছি। এই যে আমার কি আনন্দ, তা আমি কাউকে বোঝাতে পারবো না। তুমি ঠিক বলেছো মোহিনীদি, অভাগিনী মেয়েটার কপালে যে সুখ আসবে তা আমি কোনোদিন ভাবিনি। লেখা পেখা পঞ্চুর বাপ, এ তোমরা তো ভেবে মছো কাকা, এদিকে আমার অবস্থা লেজে গোবরে, কাজ করে করে একেবারে হাঁপিয়ে গেছি। কপাল কোণে গোপাল ঠাকুর পেয়েছি আমরা। আর এই গুরুর ফুলসজ্জা বলে কথা, শিষ্যকে তো নাকে দড়ি দিয়ে খাটতে হবে, এমনকি তোকে নাচতেও হবে। আমি নাচবো? শুধু নাচ নয় রে ছোট্টু, এই ফুলসজ্জার আসরে একটা গানও শুনিয়ে দে। গান? খেলার নাম বাবাজি। কি হলো, গাইবি না মাসির মার খাবি? গা গা বলছি। গাইছি। আমার গুরুর কাছ থেকে গানটা শিখেছি। গলাটা বেশ শুনেলে কিন্তু বকো না। আরে না, বকবো না। গল টিপলে দুধ বেরোয়, তার আবার কত স্টাইল। যদি কাগজে লেখো না, কাগজ ঠোঙা হবে। যদি পাথরে লেখো নাম, জ্যোতিষী বেচে দেবে। যদি হৃদয় লেখো নাম, ইসিজি গেটে তো ঘ করে ফেলছিস রে ছোট্ট, মনে হচ্ছে তোকে চোটকে চ করে ফেলি। আরে জিও গুরু, কি লাগছে মাইরি, হেভি, পুরো উত্তম কুমার প্রসেনজিতের পাইল করা হিরের টুকরো হিরো। আচ্ছা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হচ্ছে, আর আমি বুঝি শেওড়া গাছের শাকচুন্নি। লে হালুয়া, আমি কি তাই বললাম? তুমি হলে রূপকথা রাজকন্যে। আচ্ছা, মানে ডোবা দেখলেই ব্যাং লাম মারে না? ব্যাং যখন তখন লাম মেরেই পালাই। জানো গুরু, কি? আমার মাঝে মধ্যে মনে হয় এ সব কিছু ছেড়ে সারা বনবাসে চলে যায়। আচ্ছা, কিন্তু বনে গিয়ে মোবাইলটা কোথায় চার্জ দেব সেই ভয়ে আর যাই না, না। তুই ঠিক করেছিস। যাই গুরু, বাই, গুড বাই। বাই টাটা। গুরু, আবার কি হলো? ফুলসজ্জা রাতটা কিন্তু জমিয়ে এই দিও। দাঁড়া তো। পাকা ছেলের কথা শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। এই রে, হোমের আগুনটাই জ্বালতে ভুলে গেছি। তোরা কথা বল, আমি আসছি। ছোট্ট, তোকে এই সাজে দেখে আমি খুব খুশি হয়েছি রে মা। তুমি আমাদের আশীর্বাদ করো মামা, আর কিচ্ছু চাই না। আশীর্বাদ করি তোরা সুখে থাক, ভালো থাক। আমি যাই ওদিকে গিয়ে দেখি তাড়াতাড়ি লোকজনের দেখো। খাওয়া দাওয়া আরে কি হলো। দেখো মামা, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আর সুখ, আমার মনে তো সুখ নেই মামা। অশান্তি কারণটা কি জানতে পারি? কারণটা হলো তুমি। আমি? হ্যাঁ তুমি। আচ্ছা, মাঝে মাঝে দেখছি তুমি কেমন যেন একটা আনমনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কি হচ্ছে তোমার? সত্যি করে বলো তো, আমি তোমার স্মৃতি রাগিয়ে দিয়েছি বলে কি তুমি খুশি হওনি? না তা নয়। আসলে আমি ভাবছি কোনো কিছু না জেনে না বুঝে এত বড় একটা ঝুঁকি তুমি নিতে পারলে। ঝুঁকি কিনা জানি না, তবে পরিস্থিতি আমাকে দিয়ে যা করিয়েছে আমি তাই করেছি। কাজটা করার আগে তুমি যদি আমার অতীতটা জানতে, তাহলে এই বিধবাকে কি তুমি বিয়ে করতে? দেখো, ওসব অতীত আমি মানি না। তোমার এই সীমন্তিনী রূপটাই আমার কাছে বর্তমান। আচ্ছা, অতীত না হয় বাদ দিলাম, কিন্তু ভবিষ্যৎ যদি কোনোদিন বাধা হয়ে দাঁড়ায়? তাহলে বিশ্বাসের জোরে সেই বাধার প্রাচীর আমি ভেঙে খান করে দেবো। তবু তোমার আর আমার মাঝে কোনো রকম তার কাঁটার বেড়া মানছি না, মানবো না। এটাকে সিঁদুর দানের কর্তব্য না অনুরাগের ছোঁয়া? সেদিনটা ছিল মানবিকতার দায়, কিন্তু আজ ইচ্ছে করছে ভালোবাসায় মন সায় দিতে। বাবা,
মন চাইছে ভালোবাসতে। কিন্তু কিছু দ্বিধা, দ্বন্দ্ব, ভয়। ভয়? কিসের ভয় গো? এমনি একটা অজানা আশঙ্কা। আচ্ছা ধরো কোনোদিন যদি জানতে পারো যে আমি আসলে এই আমি নই, সেদিন কি করবে তুমি? সে তুমি যাই হও, তুমি আমার কাছে পরশ পাথর, যার ছোঁয়া লোহা সোনা হয়ে যায়। এতটা বিশ্বাস কিন্তু ভালো নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। সূর্যের দিকে যার মুখ সে কখনো ছায়া করবে না। চাঁদরা, তুমি তো আমার জীবনে ভালোবাসার সাথে জড়িয়ে গেছো। সেই সূর্যেও তো কলঙ্ক থাকতে পারে। তা তো থাকেই, চাঁদেও তো কলঙ্ক আছে। তার দায় কি একা জোছো না? আমার প্রতি এত বিশ্বাস তোমার? হ্যাঁ, আমার কপালে লাল সূর্যের মতো টিপটায় তুমি, আমার শাখা পলা সিঁদুরে শুধু তুমি তুমি তুমি। আমি একটু একটু করে হারিয়ে যাচ্ছি নাম না জানা কোনো এক স্বপ্নের দ্বীপপুঞ্জে। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচ্ছে। কিছু নাহি ভয়, জানি নিশ্চয় তুমি আছো। আমি আছি, তুমি আছো, আমি আছি। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ঝলমল করে ও মাগো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই উড়িনি যাতে একটু রাখো, খুলো না তো দোহাই একেবারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, কারণ নজর লাগতে পারে। মেঘের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। স্বপ্ন মানে গোলাপ, বাস্তব মানে কাঁটা, আর এটাই হলো আসল সত্যি। কিন্তু এটাও তো ঠিক স্যার, জীবন মানে হাজারো স্বপ্ন বুকে জমিয়ে রেখে বাস্তবে করা সংগ্রাম। তার দাম কি সবাই দিতে জানে? আমি তো অনেক আশা করে নিজের হাতে তোমাদের ফুলসজ্জার আসর সাজিয়েছিলাম। তুমি কি সে বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছো? আপনি কি বলছেন? সূর্যের উপর আপনার এত অবিশ্বাস? বিশ্বাস করলে যে ঠকতে হয় তার জ্বলন্ত প্রমাণ এই ফাইলেই জমা আছে। ফাইল? এই ফাইলের সঙ্গে আমার কি সম্পর্ক? এই ফাইলেই তোমার সমস্ত অপরাধ নোট করা আছে। অপরাধ? কার অপরাধ? কিসের অপরাধ? সূর্য দিক ভুল করে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার ছেলে সূর্য কোনোদিন পথ ভুল করতে পারে না। ভুল তো আমি করেছি, একটা অভিযুক্ত ক্রিমিনালকে চিনতে পারিনি। না স্যার না, আমার গুরু কোনো খারাপ কাজ করতে পারে না। তাহলে আপনারা সবাই শুনুন, সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে সিএম মার্ডার কেসের মূল অভিযুক্ত আসামি ধ্রুব, এই ধ্রুব হালদার। কে ধ্রুব? আমি তো সূর্য, সূর্য সেনগুপ্ত। আপনার সিঁদুর, সিঁদুর এসব মিথ্যে, ভুল তথ্য এসব। বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। এই ছোট্ট বল না, তুই তোর গুরু কখনো কোনো অন্যায় করতে পারে না, বল না। মামাবাবু বিশ্বাস করুন, আমি নির্দোষ, আমি নিরপরাধ। কিন্তু পুলিশের রিপোর্ট তো সে কথা বলছে না। আমি বলছি, মানুষের মুখে শুনুন, একটা লোকও যদি বলে সূর্য দোষ করতে পারে, তাহলে আপনাকে কঠিন শাস্তি দেবে। কিন্তু না না স্যার, কিছু একটা বোঝার ভুল হচ্ছে। ধ্রুবর সাথে সূর্যকে গুলিয়ে ফেলা হচ্ছে। দেখতে তো হুবহু হতেই পারে একরকম দেখতে, তাই বলে আপনারা চরিত্রের বিচার করবেন না। চরিত্র? হ্যাঁ স্যার, চরিত্র। চরিত্র এই এলাকার একটা লোকও যদি বলে দেয় আমি খারাপ, আমি বাজে, আমি জঘন্য, তখন আপনি আমায় অ্যারেস্ট করবেন। গুরুর মতো মানুষ হয় না স্যার, ও যে গরিবের ভগবান। আমি? আচ্ছা আপনিই বলুন, যে ছেলেটা মেয়েদের সম্মান বাঁচাতে বুক চিতিয়ে লড়াই করে সে আসামি? এই ছেলেটা নিজের রক্ত দিয়ে গরিব রুগীদের বাঁচায়, সে অপরাধী। যে ছেলেটা একটা বিধবা মেয়েকে সিঁদুর পরিয়ে সম্মান দেয়, সে কখনো ক্রিমিনাল হতে পারে? জবাব দিন।
উত্তরটা আমি পেয়ে গেছি। আইন নয়, অনেক ক্ষেত্রে জনতার আদালতই শেষ কথা বলে। তাই তোমাদের জীবনের যা কিছু গ্লানি, যা কিছু অন্ধকার, এক নিমেষে পুড়ে ছাই হয়ে যাক এই পবিত্র আগুনে। অন্ধকার মুছে দিয়ে আবার নতুন করে সূর্য উঠুক, তার উজ্জ্বল আলোতে উদ্ভাসিত হোক অসহায় নিপীড়িত মানুষের হৃদয়। আইনের রক্ষক হয়ে সেম ক্ষেত্রে ফাইল আগুনে পুড়িয়ে দিয়ে দাদা বিরাট ভুল করেছে। এই নিয়ে চারিদিকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আরে ফোন করে চুপ করে আছেন কেন? কথা বলুন। হ্যালো হ্যালো, কে কোথা থেকে বলছেন? জমালয় হেডকোয়ার্টার থেকে বলছি, কেয়ার অফ ব্ল্যাক ডায়মন্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি। জানি জানি, সাংবাদিকতার কাজ করতে গিয়ে ওইরকম অনেক হুমকি আমি হজম করে ফেলেছি। ভালো চন্দ্র জাস্টে আসুন। কয়লা মাফিয়া নিয়ে আমাদের সম্বন্ধে খবরের কাগজে যা লিখেছেন সেটা ক্ষমা চেয়ে উইথড্র করুন, না হয় আপনার অ্যাড্রেসটা দিন, যমরাজের হেড অফিস থেকে লোক যাবে লাশ তুলে আনার জন্য। আমাকে লাশ বানাতে এলে খালি হাতে ফিরবেন না, বরং নিজেরাই কঙ্কাল সেজে সোজা পৌঁছে যাবেন মেডিকেল কলেজে। আরে ওসব ডায়লগ বাজি বন্ধ করুন। যার দাদা সরকারি ফাইল আগুনে পড়া হয় তার বোনের মুখে বড় বড় বলে সাজে না। আরে নিজের দাদার কথাটা খবরের কাগজে লিখুন, টিভিতে প্রচার করুন, দেখি কত হিম্মত। আর শেষ কথাটা শুনে রাখুন, আপনার জীবনটাকে আমরা হেল করে ছাড়বো। হেল। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। আমি এই আশঙ্কাই করেছিলাম দাদার ফাইল পড়ানোর কাণ্ডটা অনেক দূর যাবে। বুঝতে পারছি না এনে শোকজ করলে পুলিশের অপর মহলে দাদা কি জবাব দেবে। এই পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো বিবেক, আমি তার কাছে দায়বদ্ধ। তবে আইনের কাছে, বিচার ব্যবস্থার কাছে, সংবিধানের কাছে তো কোনো দায় নেই। সেই পবিত্র দায়িত্ব পালনের জন্য ওই ছেলেটিকে আলাদাভাবে আমার কোয়ার্টারে ডেকে পাঠিয়েছি। তুই ডেকে পাঠালেই যে সেই ছেলেটি সুভাষ ছেলে মতো এখানে চলে আসবে তার গ্যারান্টি কথা? বিশ্বাস হলো গ্যারান্টির একমাত্র পাসওয়ার্ড। আমি নিশ্চিত ছেলেটি এখানে আসবে। আমি পুলিশের চাকরি করতে গিয়ে মানুষ চিনি, আমি বুঝি আর কোনটা মুখোশ। আর কবে বুঝবি যে মানুষকে বিশ্বাস করে ঠকতে হয়? কি করবো রে বোন, জীবনে অবিশ্বাস করলে যে হারতে হয়। ভেতরে আসবো স্যার? কে? ও তুমি এসে গেছো, এসো এসো ভেতরে এসো। তুমি যে তোমার কথা রাখতে পেরেছো তাতে বিশ্বাসের মর্যাদাটা বাড়লো। বিশ্বাস করুন স্যার, আজ পর্যন্ত কারুর সঙ্গে আমি কখনো কথার খেলাপ করিনি। আলাপ করিয়ে দিই, আমার বোন দেবযানী সাংবাদিক, আর দেবযানী এ হলো সূর্য। এই মুহূর্তে সংবাদের শিরোনামে নামে কিছু এসে যায় না, মানুষের আসল পরিচয় তার কাজে ব্যবহারে। আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম, তবে কিছু কঠিন পরিস্থিতি অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও মানুষকে দিয়ে কাজ করা। আমি তো সেটাই জানতে চাই, তুমি কি সত্যি সিএম মার্ডার কেসের সঙ্গে যুক্ত? কি হলো, সত্যিটা বলুন। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি, আগুনে শুধু ফাইলটাই পড়েনি, বিবেকের শিখায় আমি তখন থেকে জ্বলে পুড়ে মরছি। তার মানে আপনার মনে কোথায় একটা অপরাধবোধ কাজ করছে? ভীষণ একটা অনুশোচনা আমাকে আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। ও মাই গড, তার মানে আইন যে কথা বলছে তুমি কি তার দিকে ইঙ্গিত করতে চাইছো? দেখুন, আমি কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি নিজের সঙ্গে নিজের লড়াই আজ আমি রক্তাক্ত, ক্ষতবিক্ষত, পরাজিত এক সৈনিক। কথা ঘুরে লাভ নেই, ঠিক করে বলুন, সিএম মার্ডার কেসে আপনার নাম জড়ানো কেন? কারণ আমি সত্যি সত্যি ওই কেসের আসামি বলি। আসামি? হ্যাঁ স্যার, আমি একটা খুনি, আমি একটা জঘন্য ক্রিমিনাল। একটা বিরাট ভুল করে ফেললাম, একটা অভিযুক্ত ক্রিমিনালকে আমি চিনতে পারলাম না। চিটার, লায়ার, তুই আমার বিশ্বাসকে বিষ করেছিস, আস্তার পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস। আজ আমি তোকে মেরেই ফেলবো জানোয়ার। প্লিজ স্যার, প্লিজ স্যার, আমার কথা শুনুন স্যার। মুখ্যমন্ত্রী তোর কি ক্ষতি করেছিল? কেন তুই তাকে মারতে চাচ্ছিলি? উত্তর দে, জবাব দে। এটা থানা নয়, কোর্টার। এখানে ভেবে মারাটা মানবাধিকার লঙ্ঘন আয়তা করে। উঠুন, আপনি উঠুন।
একজন খুনি, একজন অপরাধী হিসেবে এই শাস্তিটা আমার আরো অনেক আগে পাওয়া উচিত ছিল। এতটাই যখন, তাহলে বলুন কেন এমন জঘন্য অপরাধ করলেন? সে কথা বলতে গেলে অনেক ঘটনা। এ আমার জীবনের এক অভিশপ্ত অধ্যায়। অভিশপ্ত অধ্যায়? তখন আমি ব্যাঙ্গালোরের একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম। একই রুমে আমরা 3 বন্ধু খুব হই হুল্লোড় হাসি আনন্দ করে কাটাচ্ছিলাম। আর সেদিনটা ছিল আমাদের কলেজের ফুটবল ফাইনাল ম্যাচ। আমাদের টিম জিতেছিল তো, তাই সন্ধ্যেবেলা আমরা 3 জনে খুব আনন্দ মারছিলাম। হঠাৎ একদল দুষ্কৃতী আমাদের 3 বন্ধুকে কিডন্যাপ করলো। কিডন্যাপ করলো? একটা অন্ধকার ঘরে আমাদের 3 জনকে ওরা বন্দি করে রাখলো। তারপর ওদের টিম লিডার এলো, এসে আমাদের ব্যাংক ডাকাতি করার প্রস্তাব দিল। আমি রাজি হইনি। আমি এবং আমার 2 বন্ধু, মানে আমরা 3 জনে কেউই রাজি হয়নি। রীতিমতো আমার 2 বন্ধুর সঙ্গে তো বচসা শুরু হয়ে গেল। তারপর বচসা থেকে মারপিট। তারপর চোখের সামনে, জানেন, আমার চোখের সামনে আমার 2 বন্ধুর ওপর ওরা নির্বিচারে গুলি চালিয়ে গেল। আমার 2 বন্ধুকে ওরা মেরে ফেললো। আর ওই ভয়ঙ্কর মুহূর্তে আপনি কি করলেন? বন্ধুর লাশ দুটো দেখে যে 2 ফোঁটা চোখের জল ফেলবো, আমি সে অবকাশও পাইনি, বিশ্বাস করুন। প্রাণ বাঁচাতে ভয়ে আমি ব্যাংক ডাকাতি করতে রাজি হয়ে গেলাম। তাই বলে তুমি ব্যাংক ডাকাতি করলে? ওই শুরু হলো আমার অপরাধ জগতের হাতে খড়ি। গুন্ডামি মাস্তানির ভাষা শিখলাম। আলু মানে বোমা, চপ্পল মানে বন্দুক, মিস্ত্রি মানে পকেট মার, টাপ্পা মানে মোবাইল, ওরা সিম কার্ডকে বলে চুইংগাম। একটা কথা বুঝতে পারছি না, সিম মারার কেসে ব্যাংক ডাকাতির কি যোগসূত্র আছে? ওটাই তো আমার জীবনের অভিশাপ ম্যাডাম, অভিশাপ। পড়াশুনো করে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়বো, সুখে থাকবো, ভালো থাকবো, এই আশা নিয়েই তো আমি ইঞ্জিনিয়ারিং পড়তে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। যে কোনো কারণে হোক আমি এরকম একটা খারাপ লাইনে জড়িয়ে গেল, আমি কিন্তু এই লাইনটা ছাড়তে চেয়েছিলাম, বিশ্বাস করুন, ছাড়তে চেয়েছিলাম। কিন্তু ওরা কি করেছে বলুন তো? আমার অপরাধের একটা ভিডিও রেকর্ডিং করে রেখে দিয়েছে আমাকে ব্ল্যাকমেল করার জন্য। আমি এত অনিচ্ছা সত্ত্বেও আমি সিএম মার্ডার কাণ্ডে জড়িয়ে গেল। বুঝলাম, তুমি এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছো, কিন্তু কোনোভাবে ওখান থেকে পালিয়ে এসে পুলিশের সাহায্য নিতে পারলে না? এদেশে কজন পুলিশ, কতজন নেতা মন্ত্রী সৎ, তাকে আপনি বলতে পারবেন স্যার? মানে আমি নিজে গিয়েছিলাম একজন অফিসারের কাছে আমার অপরাধের স্বীকারোক্তি দিতে। তো অফিসার আমার কাছে সব শুনলেন, শুনে আমাকে লকআপে না ভরে সরকারি তেল পুড়িয়ে গাড়ি চড়িয়ে আমাকে আমার পুরনো জায়গায় পৌঁছে দিয়ে গেলেন। যে দেশে নেতা মন্ত্রী পুলিশ প্রশাসন মাফিয়া সবাই একটা সুতোয় বাঁধা, সে দেশে ভালো হতে চাওয়াটাই তো অপরাধ স্যার, অপরাধ। তাই তো সমাজের কাছে, আইনের কাছে আজ আমার একটাই পরিচয়, আমি খুনি, আমি একটা জঘন্য ক্রিমিনাল, আমি খুনি, আমি একটা মার্ডারার। আমি না, এতটা ভেঙে পড়বেন না। এই অপরাধের দায় তো আপনার একার নয়। ওই জায়গায় আমি থাকলে আমি দাদার মতো ফাইলটা পুড়ে ছাই করে দিতাম। ছাই করে ফেললেও তো আমার বুকের যন্ত্রণাগুলো দাও দাও করে চলতো ম্যাডাম। আমি 1000 চেষ্টা করেও তো সেই আগুনটাকে নেভাতে পারতাম না, বলুন। দুঃখ করো না, তোমাকে ওভাবে মারলাম, নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছে। স্যার আপনার সারা শরীরে কত রক্ত ঝরছে। থাক, ছোবেন না, আমাকে ছুঁয়ে নিজের পাপ বাড়াবেন না। আসলে অনেক যন্ত্রণা তো, মানে সব যন্ত্রণা তো সুরাহা থাকে না। দুঃখ করো না, মানুষ আঘাত না পেলে ঘুরে দাঁড়াতে পারে না। এবার বলো তো, গতকাল ফুলসজ্জা রাতে তুমি নিজেকে ধ্রুব বলে স্বীকার করলে না কেন? তার জন্য আমি ক্ষমা প্রার্থী স্যার। আমি ওই মুহূর্তে মিথ্যে কথা বলা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। আমি চাইনি একটা মেয়ের স্বপ্ন ভেঙে খান হয়ে যাক, এটা আমি চাইনি, বিশ্বাস করুন। বুঝতে পারছি। তার মানে তুমি তোমার স্ত্রীর কাছে সূর্য রূপেই বাঁচতে চাইছো। একদম স্যার, আপনি ঠিক ধরেছেন। আমাকে একটু সময় দিন, আমি সব বলবো আপনাকে, কিন্তু প্লিজ স্যার, আমার স্ত্রী সিঁদুর যেন কিছু জানতে না পারে, প্লিজ স্যার। কিন্তু আমার জানতে ইচ্ছে করছে, কে সেই নাটের গুরু যার কালো হাতের কার সাজিতে আপনাকে অপরাধী সাজতে হলো? সে আর কেউ নয়, নদিয়া জেলার আরাধনা আশ্রমের ভণ্ড সাধু শুদ্ধানন্দ মহারাজ। ওই শুদ্ধানন্দ মহারাজের খোঁজে পুলিশ অলরেডি তল্লাশি শুরু করে দিয়েছে। তাই তোমাকে হাতিয়ার করে আমি একটু একটু করে তদন্তের কাজে এগিয়ে যাব।
সিএম মার্ডারের পেছনে ওর আসল উদ্দেশ্য কি, ওই সব ভণ্ড সাধুকে আমাকে জানতেই হবে। তোমার পুলিশি তদন্ত চলতে থাকুক দাদা, কিন্তু বিবি বাংলা আজ একটা ব্রেকিং নিউজ। সিএম মারার কাছে আসল পান্ডা আরাধনা আশ্রমের ভণ্ড সাধু শুদ্ধ আনন্দ মহারাজ। আমার সারা শরীর কাঁপছে, চারিদিকে ধোঁয়া, বারুদের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। এই সময় সূর্য কোথায় আছে কি জানি না কি ভয়ঙ্কর দিন এলো, কে বা কারা অশান্তির আগুন লাগাতে চাইছে কিচ্ছু বুঝতে পারছি না। সূর্যটাও তেমন হয়েছে, বিয়ের পর থেকে তার ঘরে কোনো পাত্তা নেই, দিন রাত ভাবা নিয়ে পড়ে আছে। একটা মেয়ের সিঁথিতে সিঁদুর তুলে দিই খালাস, ব্যাস আর কোনো দায়িত্ব নেই। ঠিক আছে সূর্য, দাদা একটু জল নিয়ে এসো, জল নিয়ে এসো। বোমাবাজির ভয়ে পালাতে গিয়ে মুখ তুড়ে পড়েছে। কোথায় লেগেছে রে? খুব লাগছে। আরে কোথায় লেগেছে বলবি তো, কোথায় মাথায় লেগেছে, কপালে, আরে হাতে পায়ে কোথায় লেগেছে বলবি তো, না বললে জানবো কি করে তুই? আরে কি আসছে? আস্তে খা, আস্তে 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 খা, আস্তে। খুব ব্যথা করছে। আরে কোথায় ব্যথা করছে বলবি তো? কপালের ডান দিকে। দেখি দেখি দেখি, ইস ফুলে গেছে গো। না না কিছু হয়নি গরুমা, ওরকম একটু আদর হয়। আমি বড় হয়ে গেছি না, ইয়া বড়। কথা শোনো, এত কষ্টের মধ্যেও মুখে হাসি লেগে আছে। হাসবো না, এক পিস হাসি 10টা ভিটামিন ওষুধের চেয়েও দামি। তবে আজ শালা গুরু না থাকলে আমি পটল তুলতাম। এই চুপ চুপ, একদম বাজে কথা বলবি না, একদম এসব বাজে কথা বলবি না। তোর মুখে মরার কথা শুনলে আমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে রে। হ্যাঁ রে ছোট্ট, খুব কষ্ট হয় তোর হাসির আড়ালে দুঃখের কথা ভাবলে। সবই আমার পোড়া কপাল গো। ছোট থেকে রাস্তায় আগাছার মতো বড় হয়েছি, ফুটপাতে থেকেছি। জানি না বাবা মা সেও ভালোবাসা কাকে বলে। লোকে বলে আমি নাকি শালা একটা অপয়া। এই চুপ, একদম চুপ, এসব বাজে কথা একদম বলবি না। এই চোখের জলমচ, নিজের জীবনের কষ্টগুলোর সাথে খেলতে শেখ, দেখবি কষ্টগুলো তোর কাছে এসে আনন্দ পাবে রে, আনন্দ পাবে। মন্ত্র ছক্কা, এ শালা এই জন্যই বলি জীবনে আনন্দ হলো চাই না মাল, বেশি দিন চলে না। আমরা একটা মজার খেলা খেলি, অঙ্ক খেলা। অঙ্ক? হ্যাঁ, আমরা আনন্দগুলোকে যোগ করব আর বেদনাগুলোকে বিয়োগ, সুখগুলোকে কোন করে যাই, আর ভালোবাসাগুলোকে সবার মাঝে সমান ভাগে ভাগ করে দেবো। গুরু জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যদি ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সাপ ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার এই পথে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। পাপা জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ছোট্টর কপালের আঘাতটা খুব গুরুতর, অবহেলা করা ঠিক হবে না। আমি বরং ওকে রাজু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তুমি কেন, আমি যাবো? না না, তুই এখানে থাক, সারাদিন খাটাখাটনি করে পরিশ্রম করে এসেছিস, আমি ওকে নিয়ে যাচ্ছি। চল ছোট্ট, চল 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 চল। সাবধানে যাবে, হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। সূর্য, এই সূর্য, সবাই কিন্তু খুব হাসালে, তোমার মুখে হাসি নেই কেন? এই কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো, আমি তো ঠিকই আছি। না ঠিক নেই, কিছু একটা লুকিয়ে যাচ্ছ। কি আশ্চর্য, আমি কেন লুকোবো? আমি বুঝতে পারছি তুমি কিছু তো একটা আমাকে এড়িয়ে যাচ্ছ। আরে কি আশ্চর্য, তুমি কেন এমন ভাবছো? যা বাবা, তুমি আমাকে ভাবাচ্ছ তাই, কিছু একটা গোপন করছো তাই। আমি কেন গোপন করব? শোনো,
তোমায় কিচ্ছু বলতে হবে না, আমি তোমাকে আর জিজ্ঞাসা করবো না। এই কি? রাগ করলে? না, একদম রাগ করিনি। বিয়ের কয়েক মাসের মধ্যেই বুঝতে পারছি পুরনো হলেই অবহেলা বাড়ে, সেটা জামা কাপড় হোক বা সম্পর্ক। আচ্ছা, তোমার এই চিন্তা ভাবনাটা তো মিথ্যেও হতে পারে। মিথ্যে তখনই জিতে যায় যখন সত্যি বলা মানুষগুলো চুপ করে যায়। তোমার কোনো দোষ নেই জানো সূর্য, কারণ কোনো কিছুই তো কিছুর কাছে থেমে থাকে না, না সময় না মানুষ। মানুষ সে তো সময়ের কৃতদাস, পরিস্থিতির কেনা গোলাম। আমি তো কিছুতেই আসল সত্যটা সিঁদুরকে বলতে পারবো না, বলতে পারছি না আমি। তাই তো নিজেকে আমি প্রতারকের মতো প্রতিনিয়ত ঠকিয়ে চলেছি। আমার এ মনের একাকিত্বের দাম দীর্ঘশ্বাস। এ আপনি? मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। তোমার জীবনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, অথচ আমি আপনাকে চিনতে পারলাম না। অথচ তোমার জীবনের সবকিছু আমার নখদর্পণে। আশ্চর্য ব্যাপার, আপনি কি গোয়েন্দা পুলিশ নাকি জ্যোতিষ? আরে বলবো সব বলবো। তার আগে বলো, হাই রোডের ধারে আমার জায়গায় তুমি যে 2 নম্বরই ধাবাটা করে বসে আছো সেটা বন্ধ করবে কবে? আপনি ভুল করছেন। ওই খাস জমিতে আমি সরকারি নিয়মবিধি মেনেই ধাবাটা চালাই। আর আপনার বোধহয় জানা নেই আমার নামে কিন্তু সমস্ত লিগ্যাল কাগজপত্র আছে। ওয়েল, গুড, ভেরি গুড। তা তোমার কি নামে লিগ্যাল কাগজপত্র আছে? বাবলা, সূর্য নাকি ধ্রুব হালদার? এই 3টি নামই যে আমার, আর আমি যে সেই লোক, এই কথা আপনাকে কে বলল? আমার এজেন্ট, ইনফরমার, স্পাই। তুই যখন ব্যাংক ডাকাতি করছিলিস তখন তোর নাম ছিল বাবলা, রাইট? আমি কলেজের অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে মিশে তুই যখন মুখ্যমন্ত্রীকে গুলি করিস তখন তোর নাম ছিল সূর্য, এম আই রাইট? আমার মাথাটা ঘুরছে ভীষণ, আমার মাথাটা। বাবা, বড্ড ঘেমে গেছিস, এত কেউ ঘামে। আর সূর্য নাম নিয়ে তুই তো সবচেয়ে বড় অপরাধটা ঘটিয়েছিলিস, মনে আছে? মুখ্যমন্ত্রীকে গুলি করার পর নিজের প্রাণ বাঁচানোর তাগিদে তুই যখন রাস্তা দিয়ে ছুটছিলিস, সেখানে যার সঙ্গে তোর ধাক্কা লাগে তার নাম হলো আকাশ বিশ্বাস। সেই নিরীহ নিষ্পাপ ছেলেটাকে তুই নিজের হাতে খুন করেছিস। আরে না বললে তো কেউ শুনবে না, শোনা, কেউ শুনবে না। সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও রেকর্ডিংটা এখনো আমার মোবাইলে সেভ করা আছে। কে আপনি? কি চান আমার কাছে? তোর ভালো, ইয়াস, তোর ভালো। 24 ঘন্টার মধ্যে তুই আমার সঙ্গে এই ঠিকানায় দেখা করবি, আর ওখানেই হবে তোর সঙ্গে আমার ফয়সালা। ও ভাই দা ভাই, তোকে তো আর একটা কথা জানিয়ে দিই, ভুল করে যেন তুই পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করবি না, তাহলে তোর মা আর ছোট্টুকে আমি কেটে কুচি কুচি করে গঙ্গার জলে ভাসিয়ে দেব, কারণ ওরা দুজন এখন আমার হেফাজতে। ও বাবা, তোকে তো আসল কথাটাই বলা হয়। তুই যাকে ভালোবেসে বিয়ে করেছিস কি যেন না, সিঁদুর আর কেউ নয় রে, তোর নিজের হাতে খুন করা আকাশ বিশ্বাসের স্ত্রী। চব্বিশ ঘন্টা কে এই লোকটা যে আমার সমস্ত কেস হিস্ট্রি জানে? আমার একবারে হুড় করে টোটো বলে ফেললো। তাহলে কি এই সেই আসল নটির গুরু? এই ভগবান, আমায় কোন চক্র বহে ফেললে তুমি? আমি যাদেরকে নিয়ে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছি, তারা যদি এ কথা জানতে পারে, তাদের সামনে আমি কেমন করে মুখ দেখাবো? আমি কেমন করে দাঁড়াবো তাদের সামনে? আমি তাদের কি বলবো? ঈশ্বর, কেন আমায় এমন শক্ত পরীক্ষায় ফেললে? কি বলবে তুমি? কি বলার আছে তোমার? একটা নিরীহ নিষ্পাপ প্রাণকে তুমি নিজের হাতে শেষ করে দিতে পারলে? আমি মানে আমি এত
ভালো মানুষের মুখোশ পড়েছিলে। সিঁদুর, আমি তোমায় সব কথা খুলে বলবো, বিশ্বাস করো আমি সব কথা খুলে বলবো, কিন্তু একটা কথা সত্যি, তোমার সেদিতে পরানো সিঁদুরটা কিন্তু মিথ্যে ছিল না, এটা তুমি মাথায় রাখবে। তোমার তুমি আমাকে স্পর্শ করবে না, আমাকে ছুঁবে না তুমি। আমি তো ভাবতে পারছি না গো, একটা ক্রিমিনাল, একটা খুনি যে আমার স্বামীকে খুন করেছে, তার দেয়া সিঁদুর আমার স্মৃতিতে জল জল করেছে। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার স্বামীকে খুন করতে চাইনি। সব খুনি ধরা পড়ার পরে একটাই কথা বলে, আমি তো ভাবতে পারছি না, আমি তো ভাবতে পারছি না। আমি তোমাকে ক্ষমা করবো না সিঁদুর, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না সিঁদুর। আমি তোমাকে আমি মুছে ফেলবো শীতের সিঁদুর, ভেঙে ফেলবো হাতের শাখা, চোখের জল মুছে আমি প্রতিশোধ নেব। আমার স্বামীকে হত্যা করার প্রতিশোধ নেব। আমি আইনের কাছে যাব, আমি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো, জজ সাহেব, জজ সাহেব, এই ক্রিমিনালটা আমার স্বামীকে খুন করেছে। এই ক্রিমিনালটাকে আপনি মৃত্যুদণ্ড দিন জজ সাহেব, আপনি মৃত্যুদণ্ড দিন জজ সাহেব। আমি তোমাকে ফাঁসিতে ঝোলাবোই ঝোলাবো, ঝোলাবোই ঝোলাবো, এটা আমার চ্যালেঞ্জ। তাই যেন হয় সিঁদুর। আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে না। সত্যি তো, আমি অনেক দোষী, আমি অনেক অপরাধ করেছি, আমার বাঁচার কোনো অধিকার নেই। না 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 না, আমার বাঁচার কোনো অধিকার নেই। আমি এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। মৃত্যু, তুমি আজ রাতে কবিতা হয়ে যাও, আমার না বলা কথাগুলো তুমি বৃষ্টির কাছে পৌঁছে দাও, পৌঁছে দাও। সূর্য, সূর্য, আজ রে দয়ে ভালোবেসে ভরে দিলে মন তুমি। গানটা শুনলে ভেতরটা যেন আনচান করে ওঠে। কে কে? ও ও স্যার, আপনি কি করবো বলুন তো স্যার, এই গানগুলোই তো এখন আমার একমাত্র বেঁচে থাকার ভরসা স্যার। না না, ওভাবে বলো না। আমি এসেছি আসলে সূর্যের সন্ধানে। ওর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি দরজায় তালা বন্ধ, কেউ কিচ্ছু বলতে পারলো না। সূর্য কোথায় তুমি কি বলতে পারবে? হ্যাঁ, না না স্যার, বলতে পারবো না,
কে কার খোঁজ রাখে বলুন তো স্যার? বুঝতে পারছি তোমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। এটাই তো স্বাভাবিক, কারণ আপনার প্রিয় পাত্র সূর্য যে আমাকে খুব সুন্দর একখানা জীবন উপহার দিয়েছে। না না, সূর্যকে আমি জানি, চিনি, ওকে তুমি ভুল বুঝো না। ভুল করছেন আপনি। সূর্যের উপর আপনার এত ভরসা কেন স্যার? তার কারণ ওর কেস হিস্ট্রি। আমি নিজে ওর অতীত সম্বন্ধে খোঁজ নিয়ে জেনেছি। ওর আসল নাম হচ্ছে ধ্রুব। পশ্চিম মেদিনীপুরের এক গোয়ালতোড়ের অনাথ আশ্রমে ছোট থেকে ও বড় হয়েছে। ও সৎ, শিক্ষিত, পরোপকারী, জীবনে বহু ভালো কাজও করেছে। এমনকি মুমূর্ষ রোগীদের নিজের রক্ত দিয়ে জীবন বাজি রেখেও বাঁচিয়েছে। কারণ অতীত ঘেটে লাভ নেই, বর্তমানে একটা খুনি খুনি খুনি। তার চেয়ে বেশি দায় হচ্ছে সময়, পরিবেশ, পরিস্থিতি। আমার ধারণা অভিমন্যুর মতো সূর্য আজ কোনো চক্রান্তের চক্র বয়ে বন্দী। ও বুঝতে পেরেছি, তার মানে একটা ক্রিমিনালকে আপনি বাঁচাতে চাইছেন, তাই তো? না, আমি তোমাদের সম্পর্কের ভাঙনটাকে জোড়া লাগাতে চাই। তার মানে মনে করো না, এক দাদা বলছে, দাদা? হ্যাঁ তুমি ভাবো, সময় নাও, নিজের মনকে বোঝাও, যা হবার তা তো হয়ে গেছে, পারলে সূর্যকে ক্ষমা করে দাও। আর এটাই আমার তোমার কাছে রিকোয়েস্ট। আমার কষ্টের অনুভূতিটা আমি কাকে কি করে বোঝাবো? আমি কি করে কাউকে কি করে বোঝাবো? ওই কোনে ক্রিমিনালটার সন্তান যে আমার পেটে তিল তিল করে বেড়ে উঠছে। আমি আমি কি করব? আমি কি এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাবো, নাকি নাকি আমি নিজের হাতে ওকে খুন করে ফেলবো? আমি বলছি, যদি জীবনে সুখ পেতে চাস তাহলে তোর পেটের বাচ্চাটাকে মেরে ফেল। না 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 মামি, মানে তা হয় না, তা হয় না। ও মামি না, সে খুনি, সে ক্রিমিনাল, কিন্তু এই বাচ্চাটা তো কোনো দোষ করেনি, তাই না? বলো না মামি, তুই বলো। ঠিক কথা বলেছিস। মা কোনোদিন তার গর্ভের সন্তানকে খুন করতে পারে না। তা না পারলে ওই সিঁদুরকে শুনতে হবে ও সন্তান একটা খুনি। অসম্ভব। আমি আমার সন্তানকে জন্ম দেব, আমি আমার সন্তানকে বড় করবো, আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। ওখানে তো কথা বলিস না। এই পৃথিবীতে বাঁচতে গেলে প্রত্যেকের একটা করে মৃত্যু পরিচয় লাগে। যুগটা বদলে গেছে মামি, এখন অনেক মেয়ে সিঙ্গেল মাতা হয়ে তার সন্তানকে মানুষ করছে। আমি আমার সন্তানকে একা মানুষ করব, আমি আমার সন্তানের জন্য একাই হয়ে উঠবো। বাবা মা দুজন। বাবার স্নেহ থেকে কেন বঞ্চিত করবি তার সন্তানকে? ওরে মা, পেটের বাচ্চাটার মুখ চেয়ে সূর্যকে কি ক্ষমা করা যায় না? বাবা, কিসের ক্ষমা মামা, কিসের ক্ষমা মামা? একবার আমার জায়গায় নিজেকে একবার দাঁড় করিয়ে দেখো না বাবা, দেখো। ক্ষমার বলে মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো ঠিক ততটাই কঠিন মামা। জানি কঠিন, তবু বলছি, সিঁদুর, তুই তোর রাস্তাটাকে বদলা রে। সময় আর পরিস্থিতির কাছে প্রত্যেকটা মানুষ একটা পুতুলের মতো। পুতুল নাচের পুতুল খেলাই হয়ে গেলাম মামা। মামা, আমার জীবনটা অন্ধকার ছিল, আবার অন্ধকারেই পড়ে গেল মামা। যা, কারেন্ট চলে গেল। রোজ সন্ধে হলে একই জ্বালা। মেঘ উঠেছে, ঝড় আসবে। কি ঘুটঘুটে অন্ধকার! কে? সে নতুন ঠিকানার খোঁজে পল্টুর হাত ধরে চলে গেছে। দায়ী তুমি। সিঁদুরের কিডন্যাপের পিছনে তোমারই হাত আছে। এই তোমার ভুল ধারণা। সিঁদুরের কিডন্যাপের ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানি না। জানি না বলে মানবো না। লোভ লালসায় তুমি অন্ধকার পথে পা বাড়িয়েছো। কি মুশকিল, আমার আসল অপরাধটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না। কি করে বুঝবে? তোমার মুখে যে একটা মুখোশ পরা আছে। কি বলতে চাচ্ছ তুমি? আমি তোমার সঙ্গে নাটক করছি। তোমার অভিনয় আমি ধরে ফেলেছি। বলো, পল্টু মস্তানের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? জবাব দাও। তুমি আমাকে সন্দেহ করছো সুখেন? এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। তা না হলে আমি নিজে তোমার বিরুদ্ধে থানা পুলিশ। থানা পুলিশ? না না, আমি তোমাকে সব কিছু বলবো। কি বলবে? উচ্চাশার রঙিন স্বপ্নে বড়লোক হবার নেশায় আমি অনেক ময়লা ঘেটেছি। এবার বুঝতে পারছো তো? লোভ লালসায় পড়ে এতদিন তুমি সৎ পথে বাঁচাটাই ভুলে গিয়েছিলে। ভুল করেছিলাম আমি। টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিলাসিতার মোহে নিজের বিবেকটাকে আমি বিক্রি করে ফেলেছিলাম। কিন্তু আজ তোমার হাত ধরে
আমি আলোর পথ চিনলাম। শুধু চিনলে হবে না, যাদের তুমি দুঃখ কষ্ট দিয়েছো তাদের সবার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। তাই চাইবো। অনুশোচনার আগুন জ্বেলেই আমি আমি আমার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে যাব। চোখের জলে অঞ্জলি দিয়ে বলবো, ক্ষমা করো, তোমরা সবাই আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। सीएम मर्डर के जो नंबर 1 नाटेर गुरु शुद्धानंद महाराजेর আমি হলাম নাকি জেরক্স কপি। দামি কথা বলেছেন। মার্ডার কেসে মহারাজের নামটা জড়িয়ে যাওয়ার পর তিনি তো রাতারাতি প্যানিক। পুলিশ যাতে তাকে ফিনিশ করতে না পারে সেই জন্যই উনি বোধহয় গা ঢাকা দিয়ে আছেন। বিপদ তো সেখানেই, মহারাজ একবার অ্যারেস্ট হয়ে গেলেই কেজো খুঁড়তে কে উঠে বেরিয়ে আসবে, আর আপনি সিএম মার্ডার কেসে ফেঁসে যাবেন, তাই না নবীন বাবু? আশ্চর্য, আপনি এত খবর জানলেন কি? मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। জানতে হয় নবীন বাবু, জানতে হয় সিএম মার্ডার কেসটা যে আপনার মস্তিষ্ক প্রসূত সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তাই সামান্য একজন কোল মাফিয়ার একটা মাত্র ফোনে আপনি তড়িঘড়ি করে আমার বাড়িতে ছুটে এসেছেন মাননীয় উপমুখ্যমন্ত্রী নবীন বাবু। কিন্তু এখন কি করবে না? আপনি পাশে থাকলে ওই মহারাজা মালটাকে পাতাল থেকে টেনে বের করে পৃথিবী থেকে আউট করে দিতে। আপনি আমাকে চড় মারলেন। আপনাকে আমি কেন চড় মারলাম সেটা আমাকে জিজ্ঞাসা করুন। কেন মারলেন? আপনি তো আচ্ছা ঢামনা মাল মশাই, আচ্ছা ঢামনা মাল। যে মহারাজ আপনাকে পলিটিক্সে নামালো, নেতা বানালো, ভোটে জিতিয়ে আবার মন্ত্রীও করলো, তাকেই আপনি মায়ের ভোগে পাঠাতে চাইছেন। বাবার দিব্যি বলছি, সালা টেনশনে ব্রেনটাই করে ব্রেকডাউন করে। এটা আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে নবীন বাবু। কি আইডিয়া বলুন? ভালো করে বুঝুন, আপনি কিন্তু মুখ্যমন্ত্রীর গদিতেই বসবেন। বহাল তবিয়তে চলবে আমাদের 2 নম্বরই রাজত্ব। আর এই কাজে প্রধান বাধা হলো এই সিএম। তাই সিএম কে মার্ডার করতে পারলে রোড কিন্তু একদম ক্লিয়ার। আইডিয়াটা মন্দ নয়, কিন্তু হাসপাতালের নিশ্চিদ্র নিরাপত্তা ভেদ করে মার্ডার করাটা কি মুখের কথা? তাছাড়া এত বড় ঝুঁকিটা নেবে কে? मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। সিএম কে যে মার্ডার করবে সে কিন্তু এখনো গোকুলে বাড়ছে। আমার কাছে খবর আছে, সিএম এর সুস্থতার খবর পেয়ে এক স্বেচ্ছাসেবী প্রতিবন্ধী সংগঠন হসপিটালে যাচ্ছে সিএম কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে। আমার সেই লোক ওই সংগঠনের সঙ্গে মিশে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এবার আমি বাজিমাত করবই করব। রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব। আরে 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 মেঘনা যাইতেই চল, তুমি ঠিক সময়ে ঠিক স্টেশনে এসে পড়েছো। ট্রেন দাঁড়িয়ে আছে তোমাকে নেওয়ার জন্য। কিন্তু প্যাসেঞ্জার একজন নয়, 2 জন। যাক, আজে বাজে কথা ছেড়ে কাজের কথায় আসি। বলুন কেন আমায় ডেকে পাঠিয়েছেন? আরে বলবো সব বলবো, কিন্তু আমার কোম্পানির নিয়ম হলো নতুন কেউ গেস্ট এলে তাকে উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার? আপনার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। এই কাপড়ের পদ্রস্থলে সব বোঝা যাবে। আমি দ্বিধা করছো কেন? কাপড়ের ঢাকনাটা খোলো। কি হলো? খোলো বলছি। পিস্তল? ছোট্ট একটা যন্ত্র, কিন্তু কাজে অনেক দূর ক্ষমতা, অনেক দূরত্বে রয়েছে। তাই ঘোড়া টিপলেই খেল খতম। বন্ধ করুন, আপনার এসব নোংরা খেলা বন্ধ করুন। এতদিন আপনার হাতের পুতুল হয়ে নেচেছি, কিন্তু আর নাচবো না। নাচতে তুমি বাধ্য। একবার মিস করেছো, এবার সিএম কে মেরে সেই ভুলের মাসুল দিতে হবে তোমাকেই। আপনাকে টিভিতে দেখে খুব সজ্জন বলে মনে হচ্ছে। এত ক্ষমতার লোভ আপনার? একজন জনদরদি মুখ্যমন্ত্রীর লাশের উপর দিয়ে হেঁটে আপনি গদি দখল করতে চাইছেন? আমরা যেতে চাইছি সেটা তো করতেই হবে। অসম্ভব, অসম্ভব। মৃত স্বপ্নের লাশগুলোকে বুকে নিয়ে হাঁটবো। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আমি নিজে মরবো। মানুষ তো কোন ছাড়, একটা পিঁপড়ে পর্যন্ত আমি মারবো না। মাথা গরম করিস না, পিস্তলটা ধর। ধর বলছি, পিস্তলটা ধর। ধর বলছি। মারতে যদি হয় তাহলে সবার আগে আমি তোকে মারবো রে। মরতে আমি ভয় পাই না। তো আমি সৎভাবে বাঁচতে চেয়েছিলাম,
কিন্তু তুই তুই আমাকে সাজিয়েছিস একটা ক্রিমিনাল, একটা খুনি। তোর জন্য আমার কাছের মানুষগুলো সব এক এক করে সবাই দূরে চলে গেছে। তাই আজ আমার নতুন করে হারানোর কিছু নেই। আমি কিন্তু মরতে তোকে ভয় পাই না, বুঝেছিস? আমাকে মারার আগে অন্তত পিছন ফিরে একবার তাকিয়ে দেখ। সিধু পিস্তলটা ওঠা, পিস্তল ওঠা বলছে, ওঠা। সবচেয়ে বড় খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় দেবব্রত দত্ত প্রয়াত হয়েছেন। আগামীকাল বিকেল 3টে পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাসভবনে মৃতদেহ সাইতে থাকবে। দেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী টুইট করে গভীর শোকবার্তা জ্ঞাপন করেছেন। খবর তাজা খবর, আজ ভোর 6টায় স্বয়ং মুখ্যমন্ত্রী দেবব্রত দত্ত মহাশয় প্রয়াত হয়েছেন। খবর তাজা খবর। সরাসরি আপনারা বিবি নিউজের পর্দা দেখতে পাচ্ছেন। রাজ্যের সমস্ত মন্ত্রীরা হাসপাতালে পৌঁছে গেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রক থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ এনকাউন্টারে বেশ কিছু দুষ্কৃতী মারা গিয়েছে। সন্দেহভাজন হিসেবে যার নাম উঠে আসছে তার নাম সূর্য। এইভাবে চিৎকার করে উঠলে কেন? শান্তি সর্বনাশ হয়ে গেছে। সিঁদুরকে বোধহয় ধরে রাখা যাবে না। কি হয়েছে সিঁদুরের বলবে তো? আততায়ীর গুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিহত হয়েছে। ঘাতক হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে সে আর কেউ নয়, আমাদের সূর্য। পুলিশের গুলিতে মারা গেছে। যদি জানতে পারে হয় আত্মহত্যা করবে, নয়তো গঙ্গায় ঝাঁপ দেবে। এই সব কিছুর জন্য দায়ী আমি। একজন নারী হয়ে লোভ লালসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু সিঁদুরে চাওয়া পাওয়া প্রেম ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। আমি নিজের হাতে ওর সব স্বপ্নকে খুন করেছি। আমি খুনি। আমাদের নাম্বার শত্রু দেবব্রত দত্ত হসপিটালের বেডে পড়ল তুলেছে। সেই জন্যই তো মন্টাজ ময়ূরের মতো নাচছে। সিএম শেষ, এবার গদিতে বসবো আমি। আরে বহল তুমি তো চলবে, আমাদের গুন্ডা চলতে রাজত্ব। অবলম্বে আমরা জ্বালাবো সরকার, আমাদের হাতেই থাকবে ক্ষমতার স্টিয়ারিং। এই খুশির আনন্দ আমরা ফুর্তির ফোয়ারা ছোটাবো। কিন্তু শুধু রঙিন জলে কি নেশা জমে বল? যাই মৌজ বসতে, আর তার সঙ্গে যাই সুন্দরী রমণীর লাস্যময়ী রাজ। রেডি করে রেখেছি বস। আমার লোকেরা মুম্বাই থেকে আনিয়ে রেখেছে সুপার ডান্সার এন্ড সিঙ্গার। তাহলে তো আজকের রাতটা জমে একদম ক্ষীর হয়ে যাবে। আরে আজকে সব ডায়মন্ড কি না? তুই চলে এখন কারণে তোকে যে বলেছিলাম ওই তিনজনকে কড়া পাহারার মধ্যে রাখবে। তুমি কোনো চিন্তা করো দাদা। আরে শিফটিং ডিউটি মানে ও দায়িত্ব এখন টিমের তবাদরে আছে। ওই শালাকে একদম নয়, তুই কিন্তু সমস্ত বিষয়টার উপর নজর রাখবি। ওই শালা রাহুল রায় কিন্তু কাল সাপ, ও শালাকে বিশ্বাস নেই। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি আছি, তুমি চলে যাও। সবকিছু সাবধানে দেখে শুনে রাখবি। তো জেন্টলম্যান, আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যাকে আরো মধুময় করে তুলতে শুরু হচ্ছে এই আলোক রঞ্জিত রঙিন মঞ্চে মিউজিক্যাল হাঙ্গামা। রাত বাকি बात बाकी होना है जो हो जाने दो।
जिंदगी और मौत ऊपर वाले की देन है। लोग चाह के भी इसे बदल नहीं सकते और प्यार करने वाले मौत से डरा नहीं करते। आगाज ये है तो अंजाम होगा हसी, दीवाने परवाने मरने से डरते नहीं। आगाज ये है तो अंजाम होगा हसी, दीवाने परवाने मरने से डरते नहीं। दिलरुबा खुल के जरा मिल यार से। তুমি আমাকে যতটা ঘৃণা করো আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। আমার জীবনের ক্ষণিকের ভুলে তোমার জীবনে অন্ধকার নেমে এলেও আমি তোমায় কথা দিচ্ছি, আমার ভালোবাসার প্রদীপের আলোয় তোমার বাকি জীবনটা আমি আলোকিত করবই করব। সূর্য স্যার, আপনার নির্দেশ মতো কোল মাফিয়া ব্ল্যাক ডায়মন্ড ওরফে শুদ্ধানন্দ মহারাজকে অ্যারেস্ট করার জন্য হোটেল ব্লু মুনের চারিদিকে ফোর্স দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সূর্য, সিঁদুর এবং দেবযানীকে হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে আর নবীনবাবুকে সমস্ত ব্যাপার বুঝিয়ে দেওয়া হয়েছে। ওয়েল ডান রাহুল, আমি চাই এনকাউন্টার ছাড়া পুরো গ্যাংটাকেই অ্যারেস্ট করা হোক। ইয়েস স্যার, আপনার কথা মতো তিমির তপাদারকে অ্যারেস্ট করা হয়েছে, বাকি শুধু ব্ল্যাক ডায়মন্ড ও তার গ্যাং। ওয়েল ডান রাহুল, আই অ্যাম প্রাউড অফ ইউ রাহুল। তোমার মতো সৎ অফিসার আছে বলে সমাজের খানিকটা জঞ্জাল আমি পরিষ্কার করতে পেরেছি। তাই মুখ্যমন্ত্রী হিসেবে আমি চেষ্টা করব আগামী দিনের দুর্নিমিত একটা প্রশাসন রাজ্যের মানুষকে উপহার দিতে। স্যার, হ্যাঁ, সূর্যের স্বীকারোক্তি কেস রেকর্ড আমি দেখেছি। আমি চেষ্টা করব যাতে করে ওকে শাস্তিটা কম দেওয়া যায়, কারণ ওর জন্যই এখনো পর্যন্ত আমি জীবিত। স্যার, আর শোনো, তোমার প্রমোশনের ফাইলটা আমার টেবিলের উপর রাখা আছে। অপারেশন সাকসেস করে ওটা তুমি নিয়ে যাও, কেমন? সো গো অ্যাহেড এন্ড টেক নেসেসারি অ্যাকশন। ওকে? ইয়েস স্যার। बात बाकी होना है जो हो जाने दो। सोचो ना, देखो तो देखो हाँ, जाने जा मुझे प्यार से। सोचो ना, देखो तो देखो हाँ, जाने जा मुझे प्यार से। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এই না আজ পুলিশ মিশন সাকসেস হতে চলেছে। আপনার খেলা এখানেই শেষ মিস্টার ব্ল্যাক ডায়মন্ড ওরফে শুদ্ধানন্দ মহারাজ ওরফে মেঘনাথ চৌধুরী। নবীনবাবু, আপনিও কি তাহলে? আমি তো অনেক আগেই অ্যারেস্ট হয়ে গেছি। সিএম এর নির্দেশ অনুযায়ী আমার মুভমেন্টটাকে একটু চেঞ্জ করেছিলাম মাত্র। মানবিক মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য এই খেলাটা আমায় খেলতেই হলো। মিস্টার শুদ্ধানন্দ ওরফে ডায়মন্ড। অনেক মানুষের তুই সর্বনাশ করেছিস, আজ হবে তোর সর্বনাশ। তাদের মতো সাধু বেশি শয়তানদের জন্য নিউজ চ্যানেলগুলো তাদের স্বাধীনতা এবং নিরপেক্ষতা হারাচ্ছে, তাই তো কঠিন শাস্তি পাওয়া উচিত। এতদিন তুই নাচিয়েছিস, আমি নেচেছি, আজ আমি তোকে নাচাবো আর তুই নাচবি। মানুষকে মানুষ বলে মনে করিস না, অর্থের লোভে, ক্ষমতার লোভে তোরা তোরা মানুষকে কুকুরের মতো ব্যবহার করিস মানুষের সঙ্গে। বল বল, তোর নিজের অপরাধ সব নিজের মুখে স্বীকার করবি তুই? আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি তোমার মা ছোট্টুকে আমি নিজে কিডন্যাপ করেছি। আমি স্বীকার করছি সিএম মার্ডার কেসে আমি তোমাকে বাঁচিয়েছি। আমি আসুন। মিস্টার সূর্য, সমাজ আপনাকে ভুল বুঝলো, সংবাদ মাধ্যম আপনার সম্পর্কে ভুল তথ্য প্রচার করলো। রাহুল রায়ের নেতৃত্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে মাননীয় সিএম এর কাছে যে রিপোর্ট পেশ করেছে তাতে আপনার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। উইশ ইউ অল দ্য বেস্ট। দাঁড়াও সূর্য, যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। তোমার প্রতি আমার ভালোবাসার বিশ্বাস আমি কোনোদিন এতটুকু মর্যাদা হতে দেব না সূর্য। সূর্য বাবা, মা, গুরু গুরু। মা কাঁদছো কেন? মা কাঁদছো কেন? আমি তো আবার ফিরে আসবো মা, আবার ফিরে আসবো। এই ছোট্ট, কি রে মাথা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়েছিস কেন? কি হয়েছে? একটা কথা মনে রাখবি,
জীবনে কোনো পরিস্থিতিতেই নিজের মনোবল হারাতে নেই। কথার মনে থাকবে? ঠিক আছে গুরু, That's good. মনে থাকবে। সিঁদুর, যাওয়ার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ। আমার মা আর ছোট্টুকে আমি তোমার কাছে রেখে গেলাম, ওদের তুমি দেখো। সূর্য, তুমি জেল থেকে ফিরে আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করবো সূর্য। তোমার মুখে এই কথাটা শুনে আজ আমার হাজারো মাইল হাঁটতে ইচ্ছে করছে। আজ মনে হচ্ছে আমি মরেও সুখী। এই কথা তুমি বলো না সূর্য, এই কথা বলে তোমার যাওয়ার পথ থেকে তুমি পিছল করে দিও না সূর্য। সূর্য, তোমাকে বাঁচতে হবে আমার জন্য, আমাদের সন্তানের জন্য। সিঁদুর, হ্যাঁ মা। সিঁদুর, সূর্য, সূর্য, আমি তোমার সন্তানের মা হতে চলেছি সূর্য। সিঁদুর। সূর্য, টাইম ইজ ওভার। দাঁড়ান স্যার, একটু সময় আমাকে দিন। সিঁদুর, তোমার আমার ভালোবাসার বন্ধনে তোমার গর্ভে যে সন্তান একটু একটু করে প্রাণী স্পন্দন পাচ্ছে, আমি আগামী দিনে অন্ধকার কারাগারে বসে আরেক ভবিষ্যতের প্রমিথিউসের অপেক্ষায় আমি দিন গুনব। সূর্য, মেরে সনম তেরি কসম छोड़ेंगे अब ये ये जिंदगी गुजरेगी हमदम